এই গলায় একটা কোপ মারি। আমি সঠিক বিচার চাই আপনাদের কাছে। সুলেমান মাঝি যে কাগজটা নিয়ে আসছে উনি আমাদের বাড়ির পিছনে একটা জমিতে দখলে আছে, সেই এক কাগজ দিয়ে আবার আমাদের বাড়ির দখল করতে আসছে। ওদের চৌহদ্দি জমিকে অ্যাট্রাক্ট করে না, তবু ওরা এখানে বসে আছে। কাগজের ভিত্তিতে আমরা দিচ্ছি, পরবর্তীতে আবার যখন বাতিল করছে। যেহেতু দলিল তাদের আগে, জমির মালিকানা তাদের আগে। এখানে কোনো সংবিধানের ধার ধারে না, হিউম্যান রাইটস বলে কিছু নাই। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এখানে জমি শুধু সম্পত্তি নয়, জীবন, ইতিহাস ও পরিচয়ের অংশ। কিন্তু এই মাটি আজ অনেকের জন্য হয়ে উঠেছে অভিশাপ। দখল, প্রতারণা ও মারামারি কাটাকাটির কারণ হয়ে উঠছে জমি। জমির বিরুদ্ধে কখনো ভাই কেড়ে নিচ্ছে ভাইয়ের জীবন, সন্তান জমির লোভে খুন করছে বাবাকে, অথবা প্রতিবেশীর হিংসার থাবায় জীবন দিচ্ছে মানুষ। জমি নিয়ে বিরোধ একটি প্রাচীন সমস্যা। এটি কবে থেকে শুরু হয়েছে তার সঠিক সময় বলা কঠিন। তবে এটি মূলত ব্যক্তিগত মালিকানা, সম্পত্তির অধিকার এবং সামাজিক বিবর্তনের সাথে সাথেই উদ্ভূত হয়েছে। জমির সঠিক কাগজপত্র না থাকা, অবৈধ দখল এবং জালিয়াতির মতো সমস্যাগুলোই এই বিরোধের মূল কারণ। এবং এসব সমস্যা নিরসনে বাংলাদেশ সরকার 2023 সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়ন করেছে। আইন তো হয়েছে, তবে এই বিরোধ থেকে কতটুকু মুক্তি পেয়েছে মানুষ, সে অনুসন্ধান করবে এখন টেলিভিশন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অনুসন্ধানের আগে টেলিভিশন ও পত্রিকায় চোখ রাখতে চায় এখন টিভির অনুসন্ধানী টিম। গোপালগঞ্জে জমি দখল করাকে কেন্দ্র করে এক ভাইয়ের উপর অপর দুই ভাইয়ের নৃশংসতা। রাজবাড়িতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে খুন। মাত্র 4 ইঞ্চি জমি নিয়ে বড় ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলেন ছোট ভাই। এত বিরোধের অনুসন্ধানের শুরুটা চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া এলাকার বাবা ছেলের হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করতে চায় এখন টিভি। 26 আগস্ট সকাল 11টা 16 মিনিট নির্মমভাবে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। দায়ের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছেলে, আর বাবা হাসপাতালে। কি ঘটেছিল সেদিন, কেন হত্যা করা হলো বাবা ছেলেকে, সে প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া গ্রামে। কখনো পরিবারের সাথে, কখনো প্রতিবেশীর সাথে, আবার কখনো বা জবরদখল হয়ে যাচ্ছে জমি, এমন বিভিন্ন ধরনের অভিযোগ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে কেঁচো খুঁড়তে টিমের কাছে। আমরা অভিযোগ পেয়েছি জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা এবং ছেলেকে হত্যা করা হয়েছে চুয়াডাঙ্গায়। আমরা সেখানে যাব এবং জানব কি ঘটনা ঘটেছিল সেখানে। অভিযোগ রয়েছে 14 কাঠা জমি নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত তৈয়ব আলীর সাথে আপন চাচাতো ভাইয়ের। আর এই দ্বন্দ্বের জেরে ভাতিজার দায়ের কোপে প্রাণ হারায় তৈয়ব আলী ও তার সন্তান মিরাজ। আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি মোড় আলোকদিয়া উপজেলায় চলে এসেছি। আমরা শুনেছি এখানে বাবা ছেলে হত্যা হয়েছে। আমরা জানবো আসলে ঘটনার পেছনের ঘটনা কি। এখন খুঁজে বের করার চেষ্টা করব তৈয়ব আলীর বাড়ি। তার আগে একটু কথা বলে নিতে চাই এলাকার মানুষের সাথে। এত নিরীহ মানুষ আর নেই। আর ওই যে বাচ্চা ছেলেটা তো আপনার হইলো মাটি পান তাকে চলাফেরা করে। ভালো মানুষকে এভাবে মারা হইলো কেন, এটিকে মানিয়ে নিতে পারছে না। জনগণের ভিতরে চলে যে ঠিক আছে, কিন্তু এই কথাটা কিন্তু কারোর থেকে আসছে না যে ভালো মানুষটিকে কেন মারা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা সবাই জানে। স্থানীয়দের জিজ্ঞেস করলেই দেখিয়ে দিলেন বাড়ি। ছোট টিনের ঘর তৈয়ব আলীর। এই ঘরেই মায়ের পরিবেশন করা ভাত খেয়ে নতুন আলোকদিয়া এলাকার গুলশান পাড়ায় গিয়েছিলেন পাট শুকাতে।
দুটো বেটাই আমার মাথা ধরা ছিল, দুটো বেটাই আমার তুলে নিল, দুটো বেটা খুন করে দিল, জামাই করে দিল বেটাকে, বাড়ি আমার একদম ধ্বংস করে দিল বেটাকে, বাড়ি না। একটু জমি জায়গা নিয়ে একটু ছিল, শুনছি আমার ভাইয়ের কাছে পাবে না, জোর করে আমার বড় চাচা নিতে চায় হলো। দেশে আইন আছে, আরও কিছু আছে, মানুষজন আসে, আগে দেয় কিনা দেখো, তার পাশে নাই মারো, এভাবে মারে মানুষের জীবন শেষ করে, দুইটা জীবন। বাবুর বাপের মদতে এইসব করে বেড়াচ্ছে, আর তারা বের হলে আমাদেরকে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে। আমাদের বাড়ি থাকাই মুশকিল, আমাদের বাপ তাই মনে করেছিলাম আমাদের সব, এখন তারাই আমাদের মৃত্যুর জন্য পরোয়ানা জারি করে দিয়েছে। বাবা ছেলে হত্যার পর এখন সংসারে আছে শুধু তৈয়ব আলীর বৃদ্ধা মা, স্ত্রী ও 10 বছরের একটি ছেলে। 3টে কি 3:30 ওরকমই সময় রাত, এই আছে এই এমনিতে মনে হয়, এই যে এই পথ দিয়ে আমি ঘুমিয়ে রয়েছি, আমার মাও ঘুমিয়ে আছে, দিয়ে একটা মা এসে এখানে দাঁড়িয়ে ডাকছে, ওইটা গেলাম, এবার আমার মা পেছ এখানে বললো আপনি এসেন না। তারপর আমি বলছি আমার এই জায়গায় চলো, দিয়ে আমি ওখানে যে একলা পেয়েছে, দিয়ে এখন বলছে যে কেস তুলে নিতে হবে, না নিলে তোর সন্তান তো ঘুমিয়ে ফেলবে। রাজনৈতিক একটা শক্তির কারণেই হয়েছে যে তারা চিন্তা করছে যে আমরা যাই করি আমাদের কিছু হবে না। তাদের ব্যাকআপ কে ছিল? তাদের ব্যাকআপ ছিল বলতে আমরা ওইভাবে কারো নাম ইন্ডিকেট করে বলতে চাই না, তবে একটা এখানে আমাদের চুয়াডাঙ্গাতে 2টা গ্রুপ, একটা হচ্ছে চুয়াডাঙ্গা শরীফ গ্রুপ, আর একটা হচ্ছে কেন্দ্রীয় নেতা দুদু গ্রুপ। তবে এটা হচ্ছে আমরা যতটুকু জানি যে কেন্দ্রীয় নেতার বলয়ে হয়তো এটা হতে পারে, তবে মানে দুদু গ্রুপের কি মানে খুব কাছের ছিল যারা এখানে যারা আছে আর কি, এখানে যারা আছে তারা ওই গ্রুপের শেল্টারে থাকে আর কি, আর রাজু তাদের সাথে সরাসরি মিশত। এখন টেলিভিশন দেখে স্থানীয়দের অনেকেই জড়ো হয় তৈয়ব আলীর বাড়ির উঠোনে। কি বলছে তারা? এই রাজু ভয়ঙ্কর একটা রূপ, একটা সন্ত্রাসীর ভাব এসে গেল। সে বিভিন্ন জায়গায় হুমকি, এমনকি আমার বাড়ি 4 বার দখল করতে চলে গেছে। শুধু আমার নাই, আলু দিয়ে জরিপে যাবেন অন্তত 100 জনের বাড়ি জমি দখল করতে চলে যাচ্ছে, মাঠ দখল করতে চলে যাচ্ছে। সে মনে হচ্ছে এটা সে প্রধানমন্ত্রীর স্থলবনের ক্ষমতাধর হয়ে গেছে। যে জমিতে খুন হয়েছেন তৈয়ব আলী ও তার ছেলে, টিম এখন যেতে চায় সেখানে। আমাদের দেখে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জড়ো হন আলোকদিয়া গ্রামের গুলশান পাড়ায়। রাজু ওই মেরাজকে এই গলায় একটা কোপ মারল, আর আমি দৌড়িয়ে চলে আসছি, ওই যে এই গাছটার কাছ পর্যন্ত এসে, আর মেয়েরাজ ওখানে দৌড়িয়ে এসে তার কাছে পড়ে গেল, পড়ে গিয়ে আমি সেই জায়গাটা এরম চেপে ধরলাম, সেই জায়গাটা এরম করে চেপে ধরলাম, এই জায়গা চেপে ধরেছি, কিন্তু 2 দিকে যে কোপ ওইটা আমি খেয়াল করিনি। তলার দিয়ে রক্ত বেরিয়ে 2 মিনিটের ভিতরে এরম জায়গাটা চোখ করে 2 সেকেন্ডের ভিতরে মারা গেল। তখন তাহলে তো মারাই গিয়েছে। তখন বাবু ওই তৈয়বকে 5-7টা কোপ মারার পরে তৈয়বের হাতে একটা ডাইন হাতে তৈয়বের হাতে, আর বাবু বা হাত দিয়ে ধরে দিয়েছে। তো কোপ এই কেন্দ্রে মেরেছে, কেন্দ্রে নেমে এসেছে, ওর তো মরা। মোট 5.5 বিঘা জমিটা, এই জমিটা পেয়েছে আমাদের ছিল, আমরা বেঁচে দিয়েছি এই তুফান মিয়ার ছেলের কাছে, টুটুলের কাছে। তো বলে কিনা এই জমি আমার বাপ রেজিস্ট্রি করিনি, তোরা জাল করে নিয়েছি। তখন আমি বলি যে আমার বাপ যদি জাল করে নেয় তাহলে আমাদের বাপ আমাদের দিয়ে গেছে, আমরা এখন বেশি জাল জমি কি বেচা যায়? বলছে আমি দখল করবো, তোর গায়ের যদি জোর থাকে তুই ঠিক নিস। 5 আগস্ট পরে এই জমিটা ছিল, এই জমিটা তৈয়ব বিক্রি করে দিতে মার্ডার হয়ে গেল, বিক্রি করে দিল, দেওয়ার পর থেকে ওরা উত্তেজিত হয়ে গেল, ওই যে এই মার্ডারটা করা। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল মৃত্যুর আগে তাও বলে গিয়েছেন তৈয়ব আলী নিজের মুখেই। অভিযোগ করছে বিভিন্ন মানুষ যে আপনার সংশ্লিষ্টতা ছিল, আপনার পাওয়ারে তারা হলে যে বেপরোয়া হয়ে গেছিল, বিভিন্ন মানুষের জমি টমি দখল করছে, এটা কি ঠিক? আমার পাওয়ারে এইসব হয়তো অভিযোগ করতে পারে, আপনি তো মিথ্যে বলছেন না, কেউ তো কেউ না কেউ হয়তো বলেছে। আমরা বিল্লাল মেম্বারকে ফোন দিয়েছিলাম, অভিযোগ রয়েছে তিনি এই বাবা ছেলে হত্যাকাণ্ডের মূল ঘাতক রাজু এবং বাবুকে শেল্টার দিতেন, কিন্তু তিনি ফোন ধরেননি। এখন আমরা চলে যাব
আরও একটি ডাবল মার্ডারের ঘটনায় সেখানে কি ঘটেছিল সেটা জানবো, চলুন। ভাই, এই জায়গায় ডাবল মার্ডার হয়েছে কোন জায়গায়? এই রাস্তাতে ঢোকেন, দেখেন সামনে রাস্তার মোড়, হ্যাঁ একদম ওই বাড়িটা। এখানেও জোড়া খুন, তবে আধিপত্য বিস্তার ও দাম্ভিকতা নিয়ে। আমার দুই ভাই, একটা মেয়ে, আমি বড় সবার আর ছোটটা। না, এইখানে হয়ে এলো প্রথম মারামারি। তারপর সেই কেস কোর্টে চলছে। সে কোর্টে আমার বোন নামে কেস, আমার নামে কেস, আমার ওই দুই ভাই দুই ভাই মেরে দিয়েছে ওরা, ওই দুই ভাইয়ের নামে কেস। তারপর মাঠে এইখানে ওরা বসে থাকে এই জায়গাটাই, এইসব লাঠি নিয়ে। পুলিশের ডাকি, পুলিশ বলছে আমাদের সময় নেই আসার, এখন মারবে না, ওরা হুমকি দেখায়। এই 3 দিন করে পুলিশের কাছে আমি নিজে ফোন দিয়েছি বাড়িতে, বলি এখন যাওয়ার সময় নেই, মারবে না, ওরা মারবে না। এরা কি বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিল? হ্যাঁ, বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আর ছাত্র দলের পদে আছে ওই দুইজন বুঝিয়ে। মানে এলাকার মানুষজন কি অতিষ্ঠ ছিল এদের? হ্যাঁ, জিম্মি হয়ে গেছে এলাকার মানুষ, জিম্মি যে এই দোকানে মানুষকে ভালো বসতে দিতে না, হুমকি দিতে করতে। যারা মারছে, মার্ডার করছে, তারা বিএনপির কোন পোস্টে আছে? একজন আছে ওয়ার্ড কমিটির সেক্রেটারি, একজন, আর একজন ছাত্র দলের পদে। বড় নেতা থানা সেক্রেটারি খোকন খান আর বাবু খান। ওরা কমপক্ষে 13-14 জন। হিট করছে আপনার 4 জন না, 13-14 জন মাঠে। পরিবারের লোক আরেকটা, যারা মারা পড়েছে একটা আরেকটা। বৃদ্ধা মায়ের আহাজারি, 2 সন্তান হারানোর কুপিয়ে কৃষি জমিতেই ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশের কাছে বারবার বিএনপি নেতাদের নিয়ে অভিযোগ করেও লাভ হয়নি এতটুকু। মাঠে ডেকে নাকি মাই ফেলে ভোরবেলা ধান কাটতে কি হলো। পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে? মানে আপনার এরকম ছেলে দুইটা মেরে ফেললো, কেউ অ্যারেস্ট করেনি, কারোই করেনি, কারো পায়নি। হেসেও ভালা ছুরি নিয়ে বেচাগান মেরেছে, মেরে পাশার মধ্যে ছুরি পুইদাম করে ঘুরিয়েছে, আর বেটার আমার মরে গিয়েছে। ওই আমার সোনার বেটা, আল্লাহ আল্লাহ। 5 মাস ধরে ওই হাসিও কাছে দিয়ে মারবো কাটবো কাছে, কেন আমার স্বামীরা পণ্য ঘরে তালামে থই। আর ওনারা ওই যে বিপুল ভিলেজের ছেলেরা এখানে এসে মেয়ের এই জায়গায় দাঁড়িয়ে ডাকছে, আর আমি তো ভয়ে গেটেও তালা মারা, ঘরের গেটেও তালা মারা, ঘরতে নিজে মারবে কিনা। তখন পরে শোনা গেল যে হামজা মিনটা শেষ, আমার ছোটো দেওয়ার মেজে দেওয়া শেষ, আর ইনি বড়। আর একটা পাগল আছে ওই যে পাগল মতো, ওরও মাঠে ছিল, তাড়িয়েছে, ও দৌড় মেরেছে জানের ভাইতে। আর এই যে আমার স্বামীরা তো স্টক করে 2 বার ঘরের মধ্যেই পরে রাখি, আমি মেরে ফেলবে, মানুষই মেরে ফেলবে, ওরা দুজনের মেরে। আমার স্বামীদের মাঠে গিয়েছে ঘাস আনতে, বিছালে আনতে, ষড়যন্ত্র করে সব রেখে নিয়ে আমার স্বামীর আপ করে মেরেছে। আমি দৌড়ে চলে গিয়েছি, গিয়ে দেখছি মাঠে সব কাদার মধ্যে সব পড়ে রয়েছে, আর এক এক মানুষ একটা একটা পেতে ধরে ধরে নিয়ে আসছে। আমি সঠিক বিচার চাই আপনাদের কাছে। চুয়াডাঙ্গা জেলায় গত অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে 2টি জোড়া খুন হয়েছে। একটা বিচ্ছিন্নই ঘটনা বলবো, যেহেতু এটা আগে থেকে জমি নিয়ে বা কেনাবেচা নিয়ে বিরোধ ছিল, এটা ঘটছে। বাট আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এরকম না, আমরা যথেষ্ট তৎপর আছি। আমরা এই ঘটনার সাথে সাথেই আমরা আসামি গ্রেপ্তার করেছি 2টি ঘটনায়। এবার ঢাকার পথে টিম এখন। অভিযোগ রয়েছে 5 আগস্টের পরই ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে জমি দখল চক্র। কেউ কেউ আবার আওয়ামী লীগের আধিপত্য খাটিয়ে জমি দখল করলেও এই আমলেও আছেন বহাল তবিয়তে। শুরুটা মোহাম্মদপুর দিয়ে করতে চাই আমরা। চলতি বছরের মার্চের 4 তারিখ মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 10 নম্বর রোডের 36 নম্বর বাড়িতে হামলা চালায় একদল লোক। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু লুট করে নিয়ে যায় তারা। রাফিউদ্দিন ফয়সাল 5 আগস্টের পরে দাবি করে বসেন 15 বছর আগের কেনা জমিটি তার। কাগজপত্র দেখতে নারাজ তিনি, মানেন না আদালতও। গায়ের জোর দেখাতে কিশোর গ্যাং পাঠিয়ে করেছেন 4 দফা হামলা। এখন টেলিভিশনের গন্তব্য মোহাম্মদপুরের সেই বাড়িতে। অভিযোগ, এই এলাকার বেশ কয়েকটি বাড়ি তিনি দখল করে নিয়েছেন। কি ঘটেছিল সেদিন?
ভয়ে এখন ভাড়াটিয়ারাও নেমে যাচ্ছেন। স্থানীয় থানা, র্যাব, আর্মি ক্যাম্পে অভিযোগ করেও ভীতি কাটছে না এতটুকু। সুজাতকে পাওয়ার দিতে হলো সোলেমান মাঝি। সোলেমান মাঝি যে কাগজটা নিয়ে আসছে উনি আমাদের বাড়ির পিছনে একটা জমিতে দখলে আসছে বর্তমানে। ওই কাগজ দিয়ে সেই এক কাগজ দিয়ে আবার আমাদের বাড়ির দখল করতে আসছে। মারধর করছে, একজনকে কোপ দিয়ে আঙ্গুল ফেলে দিচ্ছে। আমরা অলরেডি 2টা মামলা করছি থানায়, একটা মামলা করছি কোর্টে, ওইটা সিআইডিতে তদন্ত দিন আছে। 70-80 জন লোকে দেখতে আসতে আমি ছাদে ছিলাম, ছাদে দেখে আমি তারা যখন দেখি আমাদের বাড়ির গেট বন্ধ করলাম। পরে এই গেটটা আবার দিচ্ছে ওই দিক দিয়ে বলছে এই গেট না পরের গেট। এই পরের গেট করে ঢুকছে, ঢুকার পরে প্রত্যেকটা রুমে ঢুকা যার রুমে যা পাইছে মোবাইল বা টাকা যেই কোনো কিছু পাইছে, পায়ে একটা সোনিয়া নাম ছিল, ওর গলাতে একটা চেন ছিল, ওর চেনটা থাবা দিচ্ছে, ধরতে গেছে, ধরার পরে আর রাত থেকে খুব লাগছে। জিজ্ঞেস করলে ইমরান কই, ইমরান, পরে একজন বললো যে ইমরান তো নাই, ইমরান বাসে আছে। পরে ঢুইকা মনে করেন যারা অ্যাভারেজ মানে বাইরে শুরু করে দিল, এই লাডি সামুরা তারপরে এগুলো নিয়ে প্রত্যেকজনকে ভয় দেখাইতেছিল। আমার গ্যাসের বোতল, আপনার ক্যাশে টাকা ছিল, এগুলো সব লুটপাট করে নিয়ে গেছে। এই সঙ্গে আমরা এই গেটের সামনে কারা 3 জন লোক দাপ করে ওই দিকটা মাস্ক পরে আইসা দাপ করে সব বাড়ির ভিতরে ঢুকে গেছে। এক বাইরে ওই বাড়ির সামনে নিয়ে গেছে দূরে 3 লোক উঠেছে। এবার সরকারি জমি দখলের একটি চিত্র তুলে ধরতে চাই আমরা। ছাগলকাণ্ডের মতিউরের কথা মনে আছে আপনাদের? সেই ঘটনার পরই সাদিক অ্যাগ্রোর ইমরানের গরু ছাগলের খামার উৎখাত করে রাজুক। 2 বছর পার না হতেই সেখানে উঠছে উচ্চ ভবন। কার নির্দেশে? রাজুকের অনুমতি চাওয়া হয়েছে এমন একটি সাইনবোর্ড লাগিয়ে খালের জমির উপর তোলা হচ্ছে ভবন। মোহাম্মদপুরের অধিকাংশ হাউজিং প্রজেক্ট ব্যক্তিগত মালিকানা জমি ও সরকারি জমি দখল করেই গড়ে উঠেছে। এবার বিল্ডার্স কোম্পানির নামে হয়রানির একটি চিত্র তুলে ধরতে চায় এখন টিভি। জেনেটিক বিল্ডার্স কোম্পানি। কাজ শেষের চুক্তির কোনো তোয়াক্কা করে না এই প্রতিষ্ঠানটি। জমির মালিকের সাথে বিল্ডিং করার চুক্তি করেই দায় শেষ। এরপর বছরের পর বছর পার হলেও কাজ শেষ হওয়ার নাম নেই। 2017 সালে মোহাম্মদপুরের বি ব্লকের এই ভবনটির কাজ শুরু হয়েছে, কিন্তু শেষ হয়নি এখনও। কবে শেষ হবে সে বিষয়ে জানে না এই ভবনটিতে যারা ফ্ল্যাট কিনেছেন তারা। তবে কর্তৃপক্ষ যারা জেনেটিক যে বিল্ডার্স কোম্পানি এই ভবনটি নির্মাণ করেছেন তারা মধ্যপথে এসেই হাল ছেড়ে দিয়েছে। শুধু এই ভবন নয়, এমন আরও 8 থেকে 10টি রাজধানীর বিভিন্ন জায়গায় ভবন নিয়ে তারা নয়-ছয় করছে। দেখি জেনেটিক কি বলে, চলুন দেখে আসি। কাজ শেষ হচ্ছে না কেন এটা বলতে পারবো না। কে বলতে পারবে? আমি নতুন আসছি। আপনি কি হিসেবে আছেন এখানে? হ্যাঁ, মানে এখন যারা কাজ করাচ্ছে কারা কাজ করাচ্ছে এখন? ল্যান্ড মালিকেরা। ল্যান্ড মালিকেরা? তাহলে জেনেটিক কোথায়? জেনেটিক তো যে টাকা পয়সা দিয়ে কাজ করাচ্ছে। মানে জেনেটিকটা টাকা পয়সা দিয়ে কাজ করাচ্ছে? হ্যাঁ। তাহলে ল্যান্ড মালিকদের কাজ করাইতে হচ্ছে কেন? কাজ করাচ্ছে হচ্ছে কেন? এরা কেমনে বলবো কাজ করাচ্ছে কেন? মানে টাকা দিচ্ছেন এই টাকায় এরা কাজ করাচ্ছে। মানে আপনাদের টাকা দিচ্ছে না কেন? মানে আপনারা নয়-ছয় করতেছেন এই জন্য? তাও আমি বলতে পারবো। অনেকে বাধ্য হয়ে নির্মাণাধীন বাড়িতে উঠে নিজের টাকায় বাড়ির কাজ শেষ করছেন। এরকম এখনো ফ্ল্যাট হয় নাই, কিছু হয় নাই, লিফট হয় নাই, মানে বাধ্য হয়ে তারা উঠতে বাধ্য হচ্ছে। অধিকাংশ জায়গায় শুনতেছি যে দীর্ঘদিন লাগাচ্ছে হলে যে কাজ করতে। আপনারা তো ফ্ল্যাট কিনে নিয়েছেন, মানে এটার কারণ কি আসলে? দেরি লাগতেছে, এটা হচ্ছে ফান্ডিং এর সমস্যা ছিল মনে হয়। এবার শোনাবো রাজুকের ডিজাইনের তোয়াক্কা না করে বাড়ি তৈরির ঘটনা। আমার বাড়ির উপর একটা বাড়ি করা, এটা কি ঢাকা শহরে কোনো জায়গায় কি বাড়িটা হয়ে যাবে? সারা ঢাকা শহরের জনগণের কাছে আমার একটা প্রশ্ন, এই বর্তমানে এই যে যুগে এভাবে কি ঢাকা শহরে কারো বাড়ির উপরে কেউ বাড়িটা করে? এই বাড়ির জন্য আজকে 2 থেকে 2.5 বছর আমি রাজুকের এমন কোনো দপ্তর নাই থেকে উপর পর্যন্ত কোনো জায়গায় বাদ রাখি, প্রায় 1-1.5 বছর লেগেছে। পরে এটা খানিক কিছুটা আংশিক ভাঙলে কি পুরোপুরি আমার বাড়িটা তো আপনার ওইখান থেকে উদ্ধার হয়নি। এখন আমার বাড়িটা ঝুঁকির মুখ। পৈতৃক বাড়ির উপরে বাড়ি তুলে দিয়েছে প্রতিবেশী। অভিযোগ করেও লাভ হয়নি এতটুকু। এত অভিযোগের অধিকাংশই গড়িয়েছে আদালতের কাঠগড়ায়। দেশের ফৌজদারি মামলার প্রায় 70% জমি সংক্রান্ত বিরোধের জেরে। এছাড়া আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরেও মেলে না সুরাহা।
আমাদের কাছে অভিযোগ এসেছে আমেরিকান ডক্টর নৌমি ইমতিয়াজের জমি মামলার ফাঁদে ফেলে দখল করে নিয়েছে বেশ কয়েকজন। কলাবাগানের মতো স্থানে তার ৮০ কাঠা জমি কিভাবে দখল হলো সে বিষয়টি খুঁজে বের করব। আমেরিকান প্রবাসী ইমতিয়াজ ফারুক বাবার দেয়া সম্পত্তি ফিরে পেতে ৫০ বছরের বেশি সময় ধরে ঘুরছেন বিভিন্ন দফতরে দফতরে। প্রবাস জীবনের এই সুযোগই নিয়েছেন দখলদার গোষ্ঠী। রোগে শোকে জর্জরিত এই মানুষটি আদৌ বাবার সম্পত্তি ফিরে পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কারণ কি, সেট করছিল যে দেখেন আপনারা পারবেন না আসতে, এখানে ফজলেনুর তাপস ইনভলভ, শেখ রেহানা ইনভলভ, এখানে আপনার কী করে আশা করেন যে জমি আপনারা পাবেন। এই ধরনের থ্রেটও আসছে আমার কাছে। এই ক্যাপ্টেন হাসান বলে এক লোক, সেই টেলিফোনে এই থ্রেটগুলো সে করতো। না, সে দিচ্ছে যে আপনার এই জমির মধ্যে আসার চেষ্টা করেন না, কারণ শেখ ফ্যামিলি আমাদের সাথে একটা ওদের দলিল দেখা গেছে ৩৭ নম্বর দাগ, আর আমার দাগটা হচ্ছে ৬৭ নম্বর দাগ। এই ৬৭ নম্বর দাগ অ্যাকোয়ার করা আছে এবং তারা এই ৩৭ নম্বর দাগে নিয়ে কমিশন বসায় তারা বলছে, কমিশন বলছে ৬৭ নম্বর দাগ, ৩৭ নম্বর দাগ হচ্ছে ৬৭ নম্বর দাগ, এটা ওনাদেরই জায়গা। এবং এই ব্যাপারে যে জজ করে যে জাজ ছিল উনিও এটা খতিয়া দেখে নাই, উনিও সে অনুযায়ী উনি এরা কাজ করছে। এই দেশে তো কোনো আইন বলতে কোনো করে নাই। আইন হচ্ছে শেখ ফ্যামিলি, ওরা যেটা বলবে সেটাই আইন। এখানে কোনো সংবিধানের ধার ধারে না, হিউম্যান রাইটস বলে কিছু নাই। এমন হয়ে গেছে যে রাষ্ট্রটা মনে হয় শেখ ফ্যামিলির, আমরা কেউ না, আমরা এই দেশের নাগরিক না। আমি বিদেশে থাকাকালীন তারা এই সমস্ত দখল নিচ্ছে এবং তারা দেখছে যে মালিক নাই আর জমিটা একর করা খালি পড়ে আসছে। আমিও কিছু করতে পারছিলাম না জমিতে, যেহেতু একর করা জমি। হ্যাঁ, আমাকে রাজুকে পারমিশন দেবে না, আমিও চেষ্টা করি নাই। তারপর আমি নাম জারির চেষ্টা করি নাই, যেহেতু একর করা জমি আমাকে নাম জারি দেবে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এটার মধ্যে কিছু করি নাই। আমি শুধু আল্লাহ কাছে দোয়া করছি কবে এটা ডিরেগুলেশন করা যাবে, আমি ওদিকে আমি নজর দিয়েছিলাম বেশি। তারপরে ডিরেগুলেশন হয়, এর গেজেট হয়, তারপরে এর মধ্যে আবার এক মৃদু সক্রিয় হয়ে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের সাথে তারা হাত মিলাইয়া এবং বিভিন্নভাবে তার করে তারা জমিটা আমাকে বেদখল করে এবং আমি কারো কাছে সাহায্য পাইনি। তৎকালীন রমনা ছিল সাজ্জাদ সাহেব, উনি পুলিশের ব্যাপারটা উনি হ্যান্ডেল করছে, যাতে এখানে কোনো আমরা ঢুকতে না পারি সেইভাবে উনি এটাই করছে, ওই তৎকালীন সরকারের প্রতি সহযোগিতা করছে। ২০২৩ সালে হঠাৎ স্ট্রোক করে বসেন এই ব্যক্তি। থমকে যায় স্বাভাবিক জীবন। বংশের জেরে তার জমি উদ্ধারের দায়িত্ব পড়ে একমাত্র মেয়ে ডাক্তার নওমি ইমতিয়াজের কাঁধে। একটা স্কুল আছে, একটা ল্যাবেট আছে, আর আরেকটা হলো যে এরশাদ আহমেদ চৌধুরী আর ক্যাপ্টেন হাসান আর ওদের চাচাতো ভাই পিছনে একটা দখল করেছে। সবচেয়ে মজার কথা কি, অ্যাকোয়ার্ড জমি কেনা বেচা হয় না, সবার দলিল আমার অ্যাকোয়ার্ড জমির ডেটের পরে। তাহলে এখানে কিভাবে এই জায়গাটা কেনা বেচা হলো? আমারটা অ্যাকোয়ার্ড হয়েছে, ডিরেগুলেশন হয়েছে, ওদের কারোর জমি ওরা বলছে কোর্টে যে আমাদেরটা অ্যাকোয়ার্ড হয়নি। তাহলে তোমরা কেন আমার জমিতে আছো? তোমার জমি যদি অ্যাকোয়ার্ড না হয়ে থাকে তাহলে তোমরা অন্য জমিতে যাও, আমার জমিতে তুমি থাকতে পারো না। ওদের চৌহদ্দি জমিকে অ্যাট্রাক্ট করে না, তবু ওরা এখানে বসে আছে। আমাদের ওই সময় যেটা ছিল যে তাপস ওটাতে ছিল, ইনভলভ ছিল, শেখ রেহানা ইনভলভ ছিল, পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব ওখানে ইনভলভ ছিল, তারপরে আপনার সিলেটের মেয়র তখন ইনভলভ ছিল। সো এত মানুষ যখন ইনভলভ থাকে, আমাদের ওই সময় থানার লোক ছিল ওসি পরিতোষ। ওসি পরিতোষ আমার সাথে অনেক মিসবিহেভ করেছে। আমি যখন তাকে বলছি যে আমার কথা একটু শুনেন, আমাকে একটু হেল্প করেন, হি ডিড নট লিসেন। সে পারলে আমার উপর দিয়ে গাড়ি উঠাই দিচ্ছিল, এমনও সে কাজ করেছিল ওই জায়গায়। তারপর যেটা বলবে আমাদের কোর্টে তো ওটাই চলবে। জাস্টিস ABM খায়রুল হক ছিল ইনভলভ, তার ছেলে ছিল আমার বিবাদীর লয়ার। তো ওনারা যেটা বলবে এইভাবেই চলবে, আমাদের কথা কেন শুনবে? কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। আমি সব দিক থেকে আমি লিগেল, কেন আমি আনসার পাচ্ছি না, কেন রেজাল্ট পাচ্ছি না? ল্যাবের নাম শুনে অনেকে আসতেও চায় না।
1953 সালে বাংলাদেশ সরকার ইমতিয়াজ ফারুকের পিতা শাহজাহান ভূঁইয়ার 1.33 একর সম্পত্তি অধিগ্রহণ করেছিলেন। সে সময় জমির দাম সরকার 3,700 টাকার কিছু বেশি নির্ধারণ করেছিলেন, কিন্তু অধিগ্রহণের বিরোধিতা করে পরিবার দ্বারস্থ হয়েছিলেন আদালতের। 1968 সালে আদালতে করা মামলার এই পরিবার রায় পান 1978 সালে। 2003 সালে সরকার অধিগ্রহণ হওয়া সম্পত্তি মূল মালিকের কাছে ফিরিয়ে দেন। সরকারি গেজেট পাশ হয় 2015 সালে। আইন অনুযায়ী জমিটি মূল মালিকের কাছেই ফিরে যাওয়ার কথা ছিল, যাদের কাছ থেকে সরকার জমিটি অধিগ্রহণ করেছিল। এতটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল, তবে বিপত্তিটা বাধে দখলদারদের কারণে। আস্তে আস্তে জমির দখল করে গড়ে ওঠে সরকারি স্কুল ও নানা ধরনের স্থাপনা। মালিকানা দাবি করা শুরু করেন রাহাত রিয়েলিটি, আয়শানুর ও অ্যাডভোকেট মাহবুবুর। তারপরও 30 কাঠা জমি দখলে ছিল এই পরিবারের কাছে। এরই মধ্যে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। ক্ষমতার বলয়ে পুরনো সিন্ডিকেটের পরিবর্তে আসে নতুন সিন্ডিকেট, যুক্ত হয় নতুন নতুন নাম। নতুন সিন্ডিকেট এসেই দখলে থাকা 30 কাঠা জমিও কেড়ে নেয় এই পরিবারের কাছ থেকে। এখন টেলিভিশনে কেঁচো ঘুরতে টিমের অনুসন্ধানের শুরুটা এখান থেকেই। প্রথমেই যেতে চাই সেই জমিতে। জমি ঘুরে দেখা গেল বিভিন্ন ব্যক্তির পাশাপাশি এলজিইডি 72 কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের টেন্ডারও দিয়েছে এখানে। কিভাবে জমি অধিগ্রহণ ছাড়া স্কুল নির্মাণের টেন্ডার দিল এলজিইডি? ঠিকাদারকে ফোন দেন তো। ভাই, আপনারা যে এই কাজটা নিছেন, হ্যাঁ, এটা কোন জায়গা থেকে নিছেন? এটা কি এলজিইডির কাজ? হ্যাঁ, এলজিইডির কাজ। প্রবাসী ডাক্তারের জমিতে ইতিমধ্যেই এলজিইডি ভবন নির্মাণের টেন্ডার দিয়ে দিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ করেনি। তাহলে কিভাবে তারা টেন্ডার দিল সে বিষয়ে জানবো, চলুন। এখানে এসে জানা গেল সে সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। আর জমি অধিগ্রহণের টাকা পেতে হলে যেতে হবে আদালতে। যতক্ষণ পর্যন্ত আইনি বাধা আসে নাই, ইনজেকশন হয়নি, কাজ চলতে হবে। ওকে, ইয়েস, নেক্সট উইক এটা হবে। কোর্ট যদি রায় দেয় ওনার জায়গা এবং ক্ষতিপূরণ সহ জমি দেওয়ার জন্য বলে দিয়ে যায়। এবার অন্য দখলদারদের নিয়ে শুরু এখন টেলিভিশনের অনুসন্ধান। কিভাবে মালিকানা দাবি করেন এসব ব্যক্তিরা দেখতে আমাদের যেতে হবে ধানমন্ডি এসিল্যান্ড অফিসে। সাথে যাবে ভুক্তভোগী। 5 আগস্টের পরে যিনি ন্যায় বিচারের আশায় বাংলাদেশে এসেছেন, নতুন করে স্বপ্ন দেখছেন জমি ফিরে পাবার। আপনার ভেতরে কি আছে কেউ? আপনি এখন পর্যন্ত কতবার এই এসিল্যান্ড অফিসে এসেছেন? আমি অনেকবার এসেছি। অনেকবার এসেছেন? অনেকবার, মাল্টিপল টাইমস। মানে কি বলে তারা? আমি যখন বলি যে আমার নাম জারি করার জন্য বলতে করা যাবে না। অফিসে যেতেই এই জমির কাগজ চেয়ে পাঠান সদ্য যোগদান করা ধানমন্ডি জোনের এসিল্যান্ড। এই দেখেন তো নথিটা কই? কাগজ পড়ে নানা প্রশ্ন ভুক্তভোগীর কাছে। সিটি রেকর্ড হয়েছে কার নামে? আমি আপনাকে বলি, সিএস হলো গোপেশ্বর পালের নামে। হ্যাঁ, সব দেখে নতুন যোগ দেয়া এসিল্যান্ড দ্রুত ব্যবস্থা নেন। খাজনা নেয়া, বেচা বিক্রি সব বন্ধ করে দেওয়ার কথা জানান। আপনাদের মালিকানা নিয়ে কোনো বক্তব্য আমার নেই। যেহেতু দলিল তাদের আগে, জমি তারা আগে পাবে, তারপরে যদি ওখানে আর জমি থাকে তাহলে ওই যে পরবর্তীতে যারা জমি কিনছে তারা জমি পাবে। এটা আমরা আজকেই চিঠি দিয়ে দেবো সকল আমাদের সংশ্লিষ্ট তহসিলে, আমাদের কানুনগো সার্ভেয়ার সবাইকে চিঠি দিয়ে দেবো আজকেই, যে এটা সকল কার্যক্রম মিউটেশন, খাজনা সব বন্ধ থাকবে। এবার গন্তব্য রাজুকের। কিভাবে রাহাত রিয়েলিটির নামে ভবন নির্মাণের নকশা পাশ করলো রাজুক, তাও আবার আবাসিক এলাকার ব্যবসায়িক ভবন। যদিও রাহাত রিয়েলিটির কাছ থেকে ওই জমিটি কিনে নিয়েছিল ল্যাবেট কর্তৃপক্ষ, যেখানে সুউচ্চ ভবন ল্যাবেট আইকনিক ডায়াগনস্টিক সেন্টারও নির্মাণ হয়ে গেছে। ল্যাবেট আইকনিক হসপিটাল, এই জমিটা তাদের, কিন্তু ল্যাবেট কিভাবে ওখানকার অনুমোদন পেল এই ভবন তৈরি, এবং রাজুক কিভাবে তাকে ভবন তৈরির অনুমোদনটা দিল ল্যাবেটকে? অভিযোগ শুনে রাজুক চেয়ারম্যান শুধু তারিখ নির্ধারণ করে দিলেন ইন্টারভিউর। আচ্ছা, আপনি আমাকে নেক্সট উইকে একটা টাইম দেন, আমি সেই সময় আসবো। 10:30টার দিকে আসেন নেক্সট সানডেতে 10:30টা। ওকে। রবিবার সকাল 10:30। এবার ভুক্তভোগীর মুখোমুখি রাজুক চেয়ারম্যান। এরই মধ্যে রাহাত রিয়েলিটির সকল মালিকানা কাগজ ভুয়া বলে বাতিল করে দিয়েছে ডিসি অফিস, যা জানাই ছিল না রাজুকের।
পরে তারা বাতিল করছে, কিন্তু তার মানে কি ভুল না, তার মানে এটা সঠিক ছিল, সঠিক তখন পর্যন্ত সঠিক ছিল, আমাদের কাছে সঠিক ছিল। রাজুক চেয়ারম্যান বললেন, আদালতে 2022 সালের একটি স্টে অর্ডারের কারণে কিছুই করার নেই তাদের। আমরা যখন প্ল্যান দিছি তখন এটা ওই রাহাত রিয়েলটি লিমিটেড 199 তেজগাঁও এই নামে ছিল, পরবর্তীতে বাতিল হয়েছে পরের কথা। কিন্তু আপনি বলছেন প্রশ্নটা হলো প্ল্যান যখন দিচ্ছেন কিভাবে, কারণ ওইটা তো একর জমি, গভর্নমেন্ট একর। আরে ভাই একর জমি হলে তারা এইভাবে কাগজ দিল কেমনে? খতিয়ান তো ছিল, খতিয়ান তো ছিল। আপনি বলতেছেন একর ল্যান্ড, কিন্তু সেটা আপনি তাকে এসিলেন্টকে বলবেন বা ওই ডিপার্টমেন্টকে বলবেন, তারা দিছে, আমরা তাদের কাগজের ভিত্তিতে আমরা দিছি। সুতরাং পরবর্তীতে আবার যখন বাতিল করছে, এখন প্রশ্ন হলো তারপরে যখন আমরা বাতিল করব, এখন এটা মামলায় জর্জরিত, রানিং স্টিল ল্যাবেটের পক্ষে স্টে অর্ডার আছে। সুতরাং আমি এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমার কিছু করণীয়। ল্যাবেট কর্তৃপক্ষের স্টে অর্ডারে বিবাদী নেই রাজুক, তাই ভুল তথ্যের ভিত্তিতে ভবন নির্মাণের অনুমতি নেওয়া রাহাত রিয়েলিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তারা, বলছেন এই আইনজীবী। রাজুক এরিয়াতে আমি দেখেছি রিট পিটিশনটাতে রাজুক পার্টি নাই। তো যদি রাজুক যদি পার্টি না থাকে যে রিট পিটিশনে, সেই রিট পিটিশনের আদেশটা রাজুকের উপর বাধ্যকর না। যদি কেউ দেখায় থাকে যে এই রিট পিটিশন বলে রাজুক এখানে আসতে পারবে না, সেটা ভুল হবে। এ বিষয়ে রাহাত রিয়েলিটির কাছ থেকে জমি কিনে নেয়া ল্যাবেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চায় টিম এখন। আপা, আপনাদের কর্তৃপক্ষ কেউ আছেন? স্যার, যে এখন চ্যানেল থেকে লোক আসছে, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছে। আচ্ছা, আপনি লিফটের 11টা। ডাক্তার সিদ্ধার্থ নিচ থেকে বললো যে 11 তলায় একটু কথা বলতে। 11 তলায় বসেন আমাদের ডিপার্টমেন্টেরই, কিন্তু আমরা শামীম ভাইকে ফোন দিয়েছিলাম, আপনাদের যে মালিক, কিন্তু তাকে ফোনে পাচ্ছি না। এখন হলো গিয়ে আমরা কার সাথে কথা বলতে পারি? আপনি একটু ভিতরে বসেন, আমাদের অ্যাডভোকেট সাইফুল্লাহ ভাইকে বলো, হ্যাঁ কথা বলো। দ্যাটস বেটার। এই রুমে বসেন। হ্যাঁ প্লিজ। মিডিয়া সাইটটা যিনি দেখেন, ওনার নাম হচ্ছে মেহেরে খুদাদ্দিন। জি, আপনাদের যদি এর পরেও হচ্ছে আরও কোনো আলোচনার দরকার হয় তাহলে ওনার নাম্বারটা রেখে দেন, আপনি একটু ওনার সাথে কন্ট্যাক্ট করুন প্লিজ প্লিজ। খুদা ভাই, একটা অভিযোগ ছিল আপনাদের ল্যাবেটের বিরুদ্ধে, বিষয়টা নিয়ে আমার একটু শামীম ভাইয়ের একটা ইন্টারভিউর দরকার ছিল। স্বার্থবোধের বেশি নাই, লিগাল ডিপার্টমেন্ট পুরো বিষয়টা দেখে একটু জানি, জেনে আপনাকে জানাচ্ছি 5 মিনিটের মধ্যে। পরে আমরা ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করি ল্যাবেটের মালিক ডাক্তার AM শামীমের সাথে। তিনি ফোন দিতে বললেও পরে ফোন ধরেননি। ল্যাবেটের কর্ণধার বিদেশে থাকায় এখন টেলিভিশনের সাথে কথা বলতে চাইলেন পাবলিক রিলেশন অফিসার। আমাদের এখন যেতে হবে সেখানে। আপনারা জমিটা কিনেছেন কার কাছ থেকে? রাহাত রিয়েলটির কাছ থেকে। যদি এইটাই মিথ্যা প্রমাণিত হয় এবং এইটাই সেটা ক্যান্সেল করে দেয়, তারপর আপনার নাম জারি করলেন কিভাবে? তাহলে কি বাংলাদেশের সিস্টেম এবং লিগ্যাল সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠে না? সমস্ত যাচাই বাছাই করে ওনারা রাহাত রিয়েলটির কাছ থেকে জায়গাটা কিনেছেন। বিল্ডিংটাও তখন 2 তলা পর্যন্ত না, যেন মাটির নিচ পর্যন্ত ইয়ে করা ছিল, মানে কাজ বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমরা বিল্ডিং সহ কিনেছি, বিল্ডিং সহ কিনে বাকি অংশ উপরে তুলে আমরা কাজ করছি, মানে ব্যবহার করছি কমপ্লিট করার পরে। সো এর মধ্যে জায়গা জমির নামজারি যদি খারিজ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট দেখতেন। এই জমির 30 কাঠা দখলে আছে ক্যাপ্টেন হাসানের। অভিযোগ রয়েছে পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব কাজে লাগিয়ে জমি থেকে উচ্ছেদ করেছিলেন এই পরিবারকে। পরিকল্পনামন্ত্রী মাননীয় সাহেব যে ছিল, উনি হচ্ছে আমার ছোট মামা। মামার 24 তারিখে আমরা দখলে যাব। তো এখন আমি চাই যে তাপস আমাদের বয়সে জুনিয়র, তারপরে মামা আপনি যদি ঠিক আছে, আমি আমার পিএস কে বলবো না, ওকে টেলিফোন দিবেন। তাপস কিন্তু আবার জানতো না যে পরিকল্পনামন্ত্রী মাননীয় সাহেব আমার মামা, আর সিলেটের মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লন্ডনের আমাদের চৌধুরী আমার আপন চাচাতো ভাই। এটা কিন্তু সে জানতো না। তো রেহান আপার সাথে বৈঠক, খাওয়া দাওয়া, বাসা আসা যাওয়া, আনোয়ারের ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে, সব ভাইদের প্রোগ্রামে প্রত্যেকটা রেহান আপা যায়, টিউলিপে যায়, লন্ডনে। 1962 সালের একটি মামলার রায়কে কেন্দ্র করে এই জমি দখল করেন ক্যাপ্টেন হাসান, অথচ সেই জমির চৌহদ্দি আর এই জমির চৌহদ্দি সম্পূর্ণ আলাদা।
আমরা ইন্টারভিউর জন্য ফোন দিই ক্যাপ্টেন হাসানকে। আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় চললেও সময় পরিবর্তনের সাথে নাম ভাঙিয়ে চলছেন বিএনপির। হাসান ভাই, আসসালামু আলাইকুম। আপনার ফোন নাম্বারটা দিয়েছে ডাক্তার নৌমি ইমতিয়াজ, আমেরিকার একজন ডক্টর। সে অভিযোগ করেছে আপনারা সাবেক সরকারের প্রভাব খাটিয়ে তার জমি দখল করে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, সেইটা ভাই, সেইটা আপনি কোথায় আছেন বলেন। আসি ভাইয়া। না না, আপনি আজকে আসতে পারবেন না, আমি আপনাকে টাইম দিব, সেই টাইমে কোথায় আসবো বলে দেন। জমি ফিরে পাওয়ার ঘটনায় আদালতে মামলা করেছে ইমতিয়াজ ফারুক। আপিল বিভাগ প্রথমে 6 মাস, পরে 1 মাসের মধ্যে মামলা শেষ করার নির্দেশনা দিলেও নানা জটিলতায় তা আটকে আছে আদালতের বারান্দায়। ওনার প্রপার্টি যে সাম আদার পার্সনগুলো যে গ্র্যাব করছে, এই গ্র্যাবটা বাই ওয়ে অফ ইনফ্লুয়েন্স অথবা জুডিশিয়াল ইয়েতে যাচ্ছে কিনা, তার রাইট আছে, আনাদার প্লেসে আছে। তো সেও কিন্তু তার রাইটটা এস্টাবলিশ করার জন্য কোর্টে গেছে, কিন্তু যাওয়ার ফলে কি হয়েছে, ওনার জায়গাটা না দিয়ে উনি ওনাকে আরেক জায়গায় বসাই দিছে। কোর্ট বসাই দিছে, সার্ভেয়ার যখন কমিশনার যেটা আছে, কোর্ট যখন একটা ডিরেকশন দিল, কোর্ট তার অ্যাকচুয়াল পজিশনটা জানে না। এই যে একটা রং ডিসিশন, এই রং ডিসিশনের উপর বেস করে ওনাকে যে উচ্ছেদ করা হলো, এইটাকে বলা হচ্ছে জুডিশিয়াল হ্যারাসমেন্ট। সমাজ বিশ্লেষকরা বলছে একটি নির্দিষ্ট মহল জমি দখলে রাখতে অনেক সময় আদালতকে কাজে লাগায়। নতুন বাংলাদেশে সেই সমস্যার সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য তাদের। হোয়াইট কলার যে ভূমিদস্যু, ছদ্মবেশী একটা ভূমিদস্যু যে তৈরি হওয়া, এটা কিন্তু আইন নিয়ন্ত্রণ করতে পারছে না। আইন সরকার কিংবা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যখন ন্যায় বিচার দ্রুত সময়ের মধ্যে পাবে না, তখন এই ধরনের ভুক্তভোগী মানুষের রাষ্ট্র এবং জনগণের মধ্যে যারা ক্ষমতাশালী, তাদের প্রতি তাদের একটা অনাস্থা এবং ঘৃণা তৈরি হবে। দেশের মোট মামলার 80% জমি সংক্রান্ত বিষয় নিয়ে। 2023 সালে আইন অনুযায়ী নামজার জমিদার এই পদ্ধতি ও বিচার বিভাগীয় সক্রিয়তা পারে দেশের মানুষদের এই সমস্যার সমাধান দিতে। এমন আরও ঘটনার পেছনের ঘটনা দেখতে চোখ রাখুন এখন টেলিভিশনের পর্দায়। আপনাদের পাশে আছে কেঁচো খুঁড়তে টিম, যে কোনো অপরাধ অন্যায়ের বিরুদ্ধে।